নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথন কালবৈশাখীর আসরে হাজির হয়েছি আরও একটি পর্ব নিয়ে। বেশ কিছুদিন পরে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসটি নিয়ে বসেছি। আজ আপনাদের শোনাব এই উপন্যাসের ত্রয়োদশ পরিচ্ছেদ। প্রায় ৩ মাস পরে নিজের মহালে ফিরিব। সার্ভের কাজ এতদিনে শেষ হইল। ১১ ক্রোশ রাস্তা। এই পথেই সেবার সেই পৌষ সংক্রান্তির মেলায় আসিয়াছিলাম। সেই শাল পলাশের বন, শিলাখণ্ড ছড়ানো মুক্ত প্রান্তর, উঁচু নিচু শৈলমালা। ঘণ্টা ২ চলিয়া আসিবার পরে দূরে দিগ্বলয়ের কোলে একটি ধূসর রেখা দেখা গেল। মোহনপুরা রিজার্ভ ফরেস্ট। এই পরিচিত দিক জ্ঞাপক দৃশ্যটি আজ ৩ মাস দেখি নাই। এতদিন এখানে আসিয়া আমাদের লবটুলিয়া ও নাড়া বৈহারের উপর এমন একটা টান জন্মিয়া গিয়াছে, যেন ইহাদের ছাড়িয়া বেশি দিন কোথাও থাকিলে কষ্ট হয়, মনে হয় দেশ ছাড়িয়া বিদেশে আছি। আজ ৩ মাস পরে মোহনপুরা রিজার্ভ ফরেস্টের সীমারেখা দেখিয়া প্রবাসীর স্বদেশে প্রত্যাবর্তনের আনন্দ অনুভব করিলাম। যদিচ এখনও লবটুলিয়ার সীমানা এখান হইতে ৭-৮ মাইল দূরে হইবে। ছোট একটা পাহাড়ের নিচে এক জায়গায় অনেকখানি জুড়িয়া জঙ্গল কাটিয়া কুসুম ফুলের আবাদ করিয়াছিল। এখন পাকিবার সময়। কাটুনিজনেরা ক্ষেতে কাজ করিতেছে। আমি ক্ষেতের পাশের রাস্তা দিয়া যাইতেছি, হঠাৎ ক্ষেতের দিক হইতে কে আমায় ডাকিল, বাবুজি, ও বাবুজি, বাবুজি। চাহিয়া দেখি ৮ বছরের সেই মঞ্চি। বিস্মিত হইলাম, আনন্দিতও হইলাম। ঘোড়া থামাইতেই মঞ্চি হাসি মুখে কাস্তে হাতে ছুটিয়া আসিয়া ঘোড়ার পাশে দাঁড়াইল। বলিল, আমি দূর থেকেই ঘোড়া দেখে মালুম করেছি। কোথায় গিয়েছিলেন বাবুজি? মঞ্চি ঠিক তেমনই আছে দেখিতে, বরং আরও একটু স্বাস্থ্যবতী হইয়াছে। কুসুম ফুলের পাপড়ির গুড়া লাগিয়া তাহার হাতখানা ও পরনের শাড়ির সামনের দিকটা রাঙা। বলিলাম, বহরা বুড়ো পাহাড়ের নিচে কাজ পড়েছিল, সেখানে ৩ মাস ছিলাম, সেখান থেকে ফিরছি। তোমরা এখানে কি করছো? কুসুম ফুল কাটছি বাবুজি, বেলা হয়ে গিয়েছে, এবেলা নামুন এখানে, ওই তো কাছেই খুপড়ি। আমার কোনো আপত্তি টিকিল না। মঞ্চি কাজ ফেলিয়া আমাকে তাহাদের খুপড়িতে লইয়া চলিল। মঞ্চির স্বামী নকছেদি ভকত আমার আসার সংবাদ শুনিয়া ক্ষেত হইতে আসিল। নকছেদি ভকতের প্রথম পক্ষের স্ত্রী খুপড়ির মধ্যে রান্নার কাজ করিতেছিল। সেও আমাকে দেখিয়া খুশি হইল। তবে মঞ্চি সকল কাজে অগ্রণী। সে আমার জন্য গমের খড় পাতিয়া পুরু করিয়া বসিবার আসন করিল। একটি ছোট বাটিতে মহু আর তৈল আনিয়া আমাকে স্নান করিয়া আসিতে বলিল। বলিল, চলুন, আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। ওই টোলার দক্ষিণে একটা ছোট্ট কুণ্ডি আছে, বেশ জল। বলিলাম, সে জলে আমি নাইব না মঞ্চি। টোলা শুদ্ধ লোক সেই জলে কাপড় কাচে, মুখ ধোয়, স্নান করে, বাসনও মাজে। সে জল বড় খারাপ হবে। তোমরা কি এখানে সেই জলই খাচ্ছ? তাহলে আমি উঠি, ও জল আমি খাবো না। মঞ্চি ভাবনায় পড়িয়া গেল। বোঝা গেল ইহারাও সেই জল ছাড়া অন্য জল পাইবে কোথায় যে খাইবে না। না খাইয়া উপায় কি? মঞ্চির বিষণ্ণ মুখ দেখিয়া আমার কষ্ট হইল। এই দূষিত জল ইহারা মনের আনন্দে পান করিয়া আসিতেছে। কখনো ভাবে নাই এ জলে আবার কি থাকিতে পারে। আজ আমি যদি জলের অজুহাতে ইহাদের আতিথ্য গ্রহণ না করিয়া চলিয়া যাই, সরল প্রাণ মেয়েটি মনে বড় আঘাত পাইবে। মঞ্চিকে বলিলাম, বেশ, ওই জল খুব করে ফুটিয়ে নাও, তবে খাবো। স্নান করা থাকবে। মঞ্চি বলিল, কেন বাবুজি, আমি আপনাকে ১ টিন জল ফুটিয়ে দিচ্ছি, তাতেই আপনি স্নান করুন। এখনো তেমন বেলা হয়নি, আমি জল নিয়ে আসছি, বসুন। মঞ্চি জল আনিয়া রান্নার জোগাড় করিয়া দিল। বলিল,
আমার হাতে তো খাবেন না বাবুজি, আপনি নিজেই রাঁধুন তবে। কেন খাবো না, তুমি যা পারো তাই রাঁধো। তা হবে না বাবুজি, আপনিই রাঁধুন। একদিনের জন্যে আপনার জাত কেন মারব, আমার পাপ হবে। কিছু হবে না, আমি তোমাকে বলছি, এতে কোনো দোষ হবে না। অগত্যা মঞ্চি রাঁধিতে বসিল। রাঁধিবার আয়োজন বিশেষ কিছু নয়, খান কতক মোটা মোটা হাতে গড়া রুটি ও বুনো ধুঁদুলের তরকারি। নখছেদি কোথা হইতে এক ভাঁড় মহিষের দুধ জোগাড় করিয়া আনিল। রাঁধিতে বসিয়া মঞ্চি এতদিন কোথায় কোথায় ঘুরিয়াছে সে গল্প করিতে লাগিল। পাহাড়ের অঞ্চলে কলাই কাটিতে গিয়া একটা রাম ছাগলের বাচ্চা পুষিয়াছিল, সেটা কি করিয়া হারাইয়া গেল সে গল্প আমাকে ঠায় বসিয়া শুনিতে হইল। আমায় বলিল, বাবুজি, কাঁকোয়াড়া রাজের জমিদারিতে যে গরম জলের কুণ্ডু আছে জানেন? আপনি তো কাছাকাছি গিয়েছিলেন, সেখানে যাননি? আমি বলিলাম, কুণ্ডের কথা শুনিয়াছি, কিন্তু সেখানে যাওয়া আমার ঘটে নাই। মঞ্চি বলিল, জানেন বাবুজি, আমি সেখানে নাইতে গিয়ে মার খেয়েছিলাম, আমাকে নাইতে দেয়নি। মঞ্চির স্বামী বলিল, হ্যাঁ, সে এক কাণ্ড বাবুজি, ভারী বদমাইশ সেখানকার পাণ্ডার দল। বলিলাম, ব্যাপারখানা কি? মঞ্চি স্বামীকে বলিল, তুমি বলো না বাবুজিকে, বাবুজি কলকাতায় থাকেন, উনি লিখে দেবেন, তখন বদমাইশ গুন্ডারা মজা টের পাবে। নখছেদি বলিল, বাবুজি, ওর মধ্যে সুরজকুণ্ড খুব ভালো জায়গা, যাত্রীরা সেখানে স্নান করে। আমরা আমলাতলির পাহাড়ের নিচে কলাই কাটছিলাম, পূর্ণিমার যোগ পড়ল কি না, মঞ্চি নাইতে গেল ক্ষেতের কাজ বন্ধ করে। আমার সেদিন জ্বর, আমি নাইব না। বড় বউ তুলসীও গেল না, ওর তত ধর্মের বাতিক নেই। মঞ্চি সুরজকুণ্ডে নামতে যাচ্ছে, পাণ্ডারা বলেছে, এই, ওখানে কেন নামছিস? ও বলেছে, জলে নাইব। তারা বলেছে, তুই কি জাত? ও বলেছে, গাঙ্গতা। তখন তারা বলেছে, গাঙ্গতিনকে আমরা নাইতে দিই নে কুণ্ডের জলে, চলে যা। ও তো জানেন তেজি মেয়ে, ও বলেছে, এ তো পাহাড়ি ঝর্ণা, যে সে নাইতে পারে, ওই তো কত লোক নাইছে, ওরা কি সকলে ব্রাহ্মণ আর ছত্রী? বলে যেমন নামতে গিয়েছে, দুজন ছুটে এসে ওকে টেনে হিঁচড়ে মারতে মারতে সেখান থেকে তাড়িয়ে দিলে। ও কাঁদতে কাঁদতে ফিরে এলো। তারপর কি হলো? কি হবে বাবুজি, আমরা গরিব গাঙ্গোতা কাঠনি মজুর, আমাদের ফরিয়াদ কে শুনবে? আমি বলি, কাঁদিস নে, তোকে আমি মুঙ্গেরের সীতাকুণ্ডে নাইয়ে আনবো। মঞ্চি বলিল, বাবুজি, আপনি একটু লিখে দেবেন তো কথাটা, আপনাদের বাঙালি বাবুদের কলমের খুব জোর, পাজিগুলো জব্দ হয়ে যাবে। উৎসাহের সহিত বলিলাম, নিশ্চয় লিখব। তাহার পর মঞ্চি পরম যত্নে আমায় খাওয়াইল। বড় ভালো লাগিল তাহার আগ্রহ ও সেবা যত্ন। বিদায় লইবার সময় তাহাকে বারবার বলিলাম, সামনের বৈশাখ মাসে জব গম কাটুনির সময় তারা যেন নিশ্চয়ই আমাদের লবটুলিয়া বৈহারে যায়। মঞ্চি বলিল, ঠিক যাব বাবুজি, সে কি আপনাকে বলতে হবে? মঞ্চির আতিথ্য গ্রহণ করিয়া চলিয়া আসিবার সময় মনে হইল, আনন্দ, স্বাস্থ্য ও সারল্যের প্রতিমূর্তি যেন সে। এই বনভূমির সে যেন বনলক্ষ্মী, পরিপূর্ণ যৌবনা, প্রাণময়ী, তেজস্বিনী, অথচ মুগ্ধা, অনভিক্ষা, বালিকা স্বভাবা। বাঙালির কলমের উপর অসীম নির্ভরশীলা এই বন্য মেয়েটির নিকট সেদিন যে অঙ্গীকার করিয়া আসিয়াছিলাম, আজ তাহা পালন করিলাম। জানি না ইহাতে এতকাল পরে তাহার কি উপকার হইবে। এতদিন সে কোথায় কিভাবে আছে, বাঁচিয়ে আছে কিনা, তাহাই বা কে জানে। শ্রাবণ মাস, নবীন মেঘে ঢল নামিয়াছে অনেক দিন। নাড়া ও লবটুলিয়া বৈহারে কিংবা গ্র্যান্ড সাহেবের বটতলায় দাঁড়াইয়া চারিদিকে চাও, শুধুই দেখো সবুজের সমুদ্রের মতো নবীন কচি কাশবন। একদিন রাজা দবরুপান্নার চিঠি পাইয়া শ্রাবণ পূর্ণিমায় তাঁর ওখানে ঝুলনোৎসবের নিমন্ত্রণ রক্ষা করিতে চলিলাম।
রাজুও মোটকনাথ ছাড়িল না, আমার সঙ্গে তাহারাও চলিল। হাঁটিয়া যাইবে বলিয়া উহারা রওনা হইল আমার আগেই। বেলা 1:30টার সময় ডোঙায় মিছি নদী পার হইলাম। দলের সকলের পার হইতে 2:30টা বাজিয়া গেল। দলটিকে পিছনে ফেলিয়া তখন ঘোড়া ছুটাইয়া দিলাম। ঘন মেঘ করিয়া আসিল পশ্চিমে, তারপরেই নামিল ঝমঝম বর্ষা। কি অপূর্ব বর্ষার দৃশ্য দেখিলাম সেই অরণ্য প্রান্তরে। মেঘে মেঘে দিগন্তের শৈলমালা নীল, থমকানো কালো বিদ্যুৎগর্ভ মেঘে আকাশ ছাইয়া আছে। কচ্ছিৎ পথের পাশের শাল কি কেঁদ শাখায় ময়ূর পেখম মেলিয়া নৃত্যপরায়ণ। পাহাড়ি ঝর্ণার জলে গ্রাম্য বালক বালিকা মহা উৎসাহে শালকাঠির ও বন্যবাসের ঘুনি পাতিয়া কুচো মাছ ধরিতেছে। ধূসর শিলাখণ্ড ভিজিয়া কালো দেখাইতেছে। তাহার উপর বসিয়া মহিষের রাখাল কাঁচা শালপাতার লম্বা বিড়ি টানিতেছে। শান্ত স্তব্ধ দেশ, অরণ্যের পর অরণ্য, প্রান্তরের পর প্রান্তর, শুধুই ঝর্ণা। পাহাড়ি গ্রাম, মরুম ছাড়ানো রাঙামাটির জমি, কচ্ছিৎ কোথাও পুষ্পিত কদম্ব বা পিয়াল বৃক্ষ। সন্ধ্যার পূর্বে আমি রাজা দব্রুপান্নার রাজধানীতে পৌঁছিয়া গেলাম। সেবারকার সেই খড়ের ঘরখানা অতিথিদের অভ্যর্থনার জন্য চমৎকার করিয়া লেপিয়া পুছিয়া রাখা হইয়াছে। দেওয়ালে গিরিমাটির রং, পদ্ম গাছ ও ময়ূর আঁকা। শাল কাঠের খুঁটির গায়ে লতা ও ফুল জড়ানো। আমার বিছানা এখনো আসিয়া পৌঁছায় নাই। আমি ঘোড়ায় আগেই পৌঁছিয়াছিলাম, কিন্তু তাহাতে কোনো অসুবিধা হইল না। ঘরে নূতন মাদুর পাতাই ছিল, গোটা 2 ফর্সা তাকিয়াও দিয়া গেল। একটু পরে ভানুমতি একখানা বড় পিতলের সরাতে ফল মূল কাটা ও 1 বাটি জাল দেওয়া দুধ লইয়া ঘরে ঢুকিল। তাহার পিছু পিছু আসিল একখানা কাঁচা শালপাতায় গোটা পান, গোটা সুপারি ও অন্যান্য পানের মশলা সাজাইয়া লইয়া আর একটি তাহার বয়সী মেয়ে। ভানুমতির পরনে একখানা জাম রঙের খাটো শাড়ি হাঁটুর উপর উঠিয়াছে। গলায় সবুজ ও লাল হিংলাজের মালা, খোঁপায় জলজ স্পাইডার লিলি গোঁজা। আরও স্বাস্থ্যবতী ও লাবণ্যময়ী হইয়া উঠিয়াছে ভানুমতি। তাহার নিটোল দেহে যৌবনের উচ্ছ্বলিত লাবণ্যের বাণ ডাকিয়াছে। চোখের ভাবে কিন্তু যে সরলা বালিকা দেখিয়াছিলাম, সেই সরলা বালিকাই আছে। বলিলাম, কি ভানুমতি, ভালো আছো? ভানুমতি নমস্কার করিতে জানে না। আমার কথার উত্তরে সরল হাসিয়া বলিল, আপনি বাবুজি? আমি ভালো আছি। কিছু খান, সারাদিন ঘোরা এসে খিদে পেয়েছে খুব। আমার উত্তরের অপেক্ষা না করিয়া সে আমার সামনের মাটির মেঝেতে হাঁটু গাড়িয়া বসিয়া পড়িল ও পিতলের থালাখানা হইতে 2খানা পেঁপের টুকরা আমার হাতে তুলিয়া দিল। আমার ভালো লাগিল ইহার নিঃসংকোচ বন্ধুত্ব। বাংলাদেশের মানুষের কাছে ইহা কি অদ্ভুত ধরনের, অপ্রত্যাশিত ধরনের নূতন, সুন্দর, মধুর। কোনো বাঙালি কুমারী অনাত্মীয়া ষোড়শী এমন ব্যবহার করিত? মেয়েদের সম্পর্কে আমাদের মন কোথায় যেন গুটাইয়া পাকাইয়া জড়সড় হইয়া আছে সর্বদা। তাহাদের সম্বন্ধে না পারি প্রাণ খুলিয়া ভাবিতে, না পারি তাহাদের সঙ্গে মন খুলিয়া মিশিতে। আরও দেখিয়াছি এদেশের প্রান্তর যেমন উদার, অরণ্যানী, মেঘমালা, শৈলশ্রেণী যেমন মুক্ত ও দূরছন্দা, ভানুমতির ব্যবহার তেমনই সংকোচহীন, সরল, বাধাহীন, মানুষের সঙ্গে মানুষের ব্যবহারের মতো স্বাভাবিক। এমনিই পাইয়াছি মঞ্চির কাছে ও বেঙ্কটেশ্বর প্রসাদের স্ত্রীর কাছে। অরণ্য ও পাহাড় এদের মনকে মুক্তি দিয়াছে, দৃষ্টিকে উদার করিয়াছে। এদের ভালোবাসাও সে অনুপাতে মুক্ত, দৃঢ়, উদার। মন বড় বলিয়া এদের ভালোবাসাও বড়।
কিন্তু ভানুমতির কাছে বসিয়া হাতে তুলিয়া দিয়া খাওয়ানোর তুলনা হয় না। জীবনে সেদিন সর্বপ্রথম আমি অনুভব করিলাম নারীর নিঃসংকোচ ব্যবহারের মাধুর্য। সে যখন স্নেহ করে তখন সে কি স্বর্গের দ্বার খুলিয়া দেয় পৃথিবীতে। ভানুমতির মধ্যে যে আদিম নারী আছে, সভ্য সমাজে সে নারীর আত্মা সংস্কারের ও বন্ধনের চাপে মূর্ছিত। সেবার যেরকম ব্যবহার পাইয়াছিলাম, এবারকার ব্যবহার তার চেয়েও আপন। ভানুমতি বুঝিতে পারিয়াছে এ বাঙালি বাবু তাদের পরিবারের বন্ধু, তাদেরই শুভাকাঙ্ক্ষী আপনার লোকেদের মধ্যে গণ্য। সুতরাং যে ব্যবহার তাহার নিকট পাইলাম তাহা নিজের স্নেহময়ী ভগ্নীর মতোই। অনেক কাল হইয়া গিয়াছে, কিন্তু ভানুমতির এই সুন্দর প্রীতি ও বন্ধুত্বের কথা আমার স্মৃতিপটে তেমনই সমুজ্জ্বল। বন্য অসভ্যতার এই দানের নিকট সভ্য সমাজের বহু সম্পদ আমার মনে নিষ্প্রভ হইয়া আছে। রাজা দব্রু উৎসবের অন্য আয়োজনে ব্যস্ত ছিলেন। এইবার আসিয়া আমার ঘরে বসিলেন। আমি বলিলাম, ঝুলন কি আপনাদের এখানে বরাবর হয়? রাজা দব্রু বলিলেন, আমাদের বংশে বহুদিনের উৎসব এইটি। এ সময় অনেক দূর থেকে আত্মীয় স্বজন আসে ঝুলনে নাচতে। 2.5 মণ চাল রান্না হবে কাল। মোটুকনাথ আসিয়াছে পণ্ডিত বিদায়ের লোভে। ভাবিয়াছিল কত বড় রাজবাড়ি, কি কাণ্ডই আসিয়া দেখিবে। তাহার মুখের ভাবে মনে হইল সে বেশ একটু নিরাশ হইয়াছে। এ রাজবাড়ি অপেক্ষা টোল গৃহ যে অনেক ভালো। রাজু তো মনের কথা চাপিতে না পারিয়া স্পষ্টই বলিল, রাজা কোথায় হুজুর? এ তো এক সাঁওতাল সর্দার। আমার যে কটা মহিষ আছে রাজার শুনলাম তাও নেই হুজুর। সে ইহারই মধ্যে রাজার পার্থিব সম্পদের বিষয় অনুসন্ধান করিয়াছে। গরু মহিষ এদেশের সম্পদের বড় মাপকাঠি। যার যত মহিষ সে তত বড় লোক। গভীর রাত্রে চতুর্দশীর জ্যোৎস্না বনের বড় বড় গাছপালার আড়ালে উঠিয়া যখন সেই বন্য গ্রামের গৃহস্থ বাড়ির প্রাঙ্গণে আলো আঁধারের জাল বুনিয়াছে, তখন শুনিলাম রাজবাড়িতে বহু নারীকণ্ঠের সম্মিলিত এক অদ্ভুত ধরনের গান। কাল ঝুলন পূর্ণিমা। রাজবাড়িতে নবাগত কুটুম্বিনী ও রাজকন্যার সহচরীগণ কল্যকার নাচ গানের মহলা দিতেছে। সারা রাত ধরিয়া তাহাদের গান ও মাদল বাজনা থামিল না। শুনিতে শুনিতে কখন ঘুমাইয়া পড়িয়াছি। ঘুমের মধ্যেও ওদের সেই গান কতবার যেন শুনিতে পাইতেছিলাম। কিন্তু পরদিন ঝুলনোৎসব দেখিয়া মোটুকনাথ, রাজু, এমনকি মুনেশ্বর সিং পর্যন্ত মুগ্ধ হইয়া গেল। পরদিন সকালে উঠিয়া দেখি ভানুমতির বয়সী কুমারী মেয়ে অন্তত 30 জন চারিপাশের বহু টোলা ও পাহাড়ি বস্তি হইতে উৎসব উপলক্ষে আসিয়া জুটিয়াছে। একটি ভালো প্রথা দেখিলাম, এত নাচ গানের মধ্যে ইহাদের কেহই মহুয়ার মদ খায় নাই। রাজা দব্রুকে জিজ্ঞাসা করাতে তিনি হাসিয়া গর্বের সুরে বলিলেন, আমাদের বংশে মেয়েদের মধ্যে ও নিয়ম নেই। তাছাড়া আমি হুকুম না দিলে কারো সাধ্যি নেই আমার ছেলে মেয়ের সামনে মদ খায়। মোটুকনাথ দুপুরবেলা আমায় চুপি চুপি বলিল, রাজা দেখছি আমার চেয়েও গরিব। রাঁধবার জন্য দিয়েছে মোটা রাঙা চাল আর পাকা চাল কুমড়ো আর বুনো ধুঁদুল। এতগুলো লোকের জন্যে কি রাঁধি বলুন তো। সারা সকাল ভানুমতির দেখা পাই নাই। খাইতে বসিয়াছি, সে এক বাটি দুধ আনিয়া আমার সামনে বসিল। বলিলাম, তোমাদের গান কাল রাত্রে বেশ লেগেছিল। ভানুমতি হাসি মুখে বলিল, আমাদের গান বুঝতে পারেন? বলিলাম, কেন পারবো না? এতদিন তোমাদের সঙ্গে আছি, তোমাদের গান বুঝবো না কেন? আজ ওবেলা আপনি ঝুলন দেখতে যাবেন তো? সেজন্যেই তো এসেছি। কত দূর যেতে হবে?
ভানুমতি ধনঝরি পাহাড় শ্রেণীর দিকে আঙ্গুল দিয়া দেখাইয়া বলিল, আপনি তো গিয়েছেন ও পাহাড়ে, আমাদের সেই মন্দির দেখেননি? এই সময় ভানুমতির বয়সী একদল কিশোরী মেয়ে আমার খাবার ঘরের দরজার কাছে আসিয়া দাঁড়াইল। বাঙালি বাবুর ভোজন পরম কৌতূহলের সহিত দেখিতে এবং পরস্পরে কি বলাবলি করিতে লাগিল। ভানুমতি বলিল, যা সব এখান থেকে, এখানে কি? একটি মেয়ের সাহস অন্য মেয়েদের চেয়ে বেশি। সে একটু আগাইয়া আসিয়া বলিল, বাবুজিকে ঝুলনের দিন নুন করম চা খেতে দিসনি তো? তাহার এ কথায় পিছনের সব মেয়ে খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া এ উহার গায়ে হাসিয়া গড়াইয়া পড়িল। ভানুমতিকে বলিলাম, ওরা হাসছে কেন? ভানুমতি সলজ্জ মুখে বলিল, ওদের জিজ্ঞেস করুন, আমি কি জানি। ইতিমধ্যে একটি মেয়ে পাকা কামরাঙা লঙ্কা আনিয়া আমার পাতে দিয়া হাসিয়া বলিল, খান বাবুজি, একটু লঙ্কার আচার। ভানুমতি শুধু আপনাকে মিষ্টি খাওয়াচ্ছে, তা তো হবে না, আমরা একটু ঝাল খাওয়াই। সকলে আবার হাসিয়া উঠিল। এতগুলি তরুণীর মুখের সরল হাসিতে দিন মানেই যেন পূর্ণিমার জ্যোৎস্না ফুটিয়া উঠিয়াছিল। সন্ধ্যার পূর্বে একদল তরুণ তরুণী পাহাড়ের দিকে রওনা হইল। তাহাদের পিছু পিছু আমরাও গেলাম। সে এক প্রকাণ্ড শোভাযাত্রা। পূর্ব দিকে নওয়াদা লক্ষ্মীপুরার সীমানায় ধনঝরি পাহাড়, সে পাহাড়ের নিচে মিছি নদী উত্তরবাহিনী হইয়াছে। সে পাহাড়ের বন শীর্ষে পূর্ণচন্দ্র উঠিতেছে। একদিকে নিচু উপত্যকা, বনে বনে সবুজ, অন্যদিকে ধনঝরি শৈলমালা। মাইলখানেক হাঁটিয়া আমরা পাহাড়ের পাদদেশে আসিয়া পৌঁছিলাম। কিছু দূর উঠিতে একটা সমতল স্থান পাহাড়ের মাথায়। জায়গাটার ঠিক মাঝখানে একটা প্রাচীন পিয়াল গাছ, গাছের গুঁড়ি ফুল ও লতায় জড়ানো। রাজা দব্রু বলিলেন, এই গাছ অনেক কালের পুরানো। আমি ছেলেবেলা থেকে দেখে আসছি এই গাছের তলায় ঝুলনের সময় মেয়েরা নাচে। আমরা একপাশে তালপাতার চেটাই পাতিয়া বসিলাম, আর সেই পূর্ণিমার জ্যোৎস্না প্লাবিত বনান্তস্থলিতে প্রায় 30টি কিশোরী তরুণী গাছটাকে ঘুরিয়া ঘুরিয়া নাচিতে লাগিল। পাশে পাশে মাদল বাজাইয়া একদল যুবক তাহাদের সঙ্গে সঙ্গে ঘুরিতেছে। ভানুমতিকে দেখিলাম এই দলের পুরো ভাগে। মেয়েদের খোঁপায় ফুলের মালা, গায়ে ফুলের গহনা। কত রাত পর্যন্ত সমানভাবে নাচ ও গান চলিল। মাঝে মাঝে দলটি একটু বিশ্রাম করিয়া লয়, আবার আরম্ভ করে। মাদলের বোল, জ্যোৎস্না, বর্ষাস্নিগ্ধ বনভূমি, সুঠাম শ্যামা নৃত্যপরায়ণা তরুণীর দল, সব মিলিয়া কোনো বড় শিল্পীর অঙ্কিত একখানি ছবির মতো তার সুশ্রী, একটি মধুর সঙ্গীতের মতো তার আকুল আবেদন। মনে পড়ে দূর ইতিহাসের সোলাঙ্কি রাজকন্যা ও তার সহচরীগণের এমনি ঝুলন নাচ ও গানের কথা। মনে পড়ে রাখাল বালক বাপ্পাদিত্যকে খেলার ছলে মাল্যদানের কথা। আজও কি আনন্দ, আজও কি আনন্দ, ঝুলত ঝুলনে শ্যামর চন্দ। তার চেয়েও বহু দূরের অতীতে, প্রাচীন যুগের, প্রস্তর যুগের ভারতের রহস্যাচ্ছন্ন ইতিহাসের সকল ঘটনা যেন আমার সম্মুখে অভিনীত হইতে দেখিলাম। আদিম ভারতের সে সংস্কৃতি যেন মূর্তিমতী হইয়া উঠিয়াছে সরলা পর্বতবালা ভানুমতি ও তাহার সখীগণের নৃত্যে। হাজার হাজার বৎসর পূর্বের এমনি কত বন, কত শৈলমালা, এমনিতর কত জ্যোৎস্না রাত্রি, ভানুমতির মতো কত বালিকার নৃত্যচঞ্চল চরণের ছন্দে আকুল হইয়া উঠিয়াছিল। তাহাদের মুখের সেসব হাসি আজও মরে নাই। এইসব গুপ্ত অরণ্য শৈলমালার আড়ালে প্রচ্ছন্ন থাকিয়া তারা তাদের বর্তমান বংশধরগণের রক্তে আজও আনন্দ উৎসাহের বাণী পাঠাইয়া দিতেছে। গভীর রাত্রি, চাঁদ
ঢলিয়া পড়িয়াছে পশ্চিম দিকের দূর বনের পিছনে। আমরা সবাই পাহাড় হইতে নামিয়া আসিলাম। সুখের বিষয়, আজ আকাশে মেঘ নাই, কিন্তু আর্দ্র বাতাস শেষ রাত্রে অত্যন্ত শীতল হইয়া উঠিয়াছে। অত রাত্রেও আমি খাইতে বসিলে ভানুমতি দুধ ও পেঁড়া আনিল। আমি বলিলাম, বড় চমৎকার নাচ দেখলাম তোমাদের। সে সলজ্জ হাসি মুখে বলিল, আপনার কি আর ভালো লাগবে বাবুজি? আপনাদের কলকাতায় ওসব কি কেউ দেখে? পরদিন ভানুমতি ও তাহার প্রপিতামহ রাজা দবরু আমায় কিছুতেই আসিতে দিবে না, অথচ আমার কাজ ফেলিয়া থাকিলে চলে না। বাধ্য হইয়া চলিয়া আসিলাম। আসিবার সময় ভানুমতি বলিল, বাবুজি, কলকাতা থেকে আমার জন্য একখানা আয়না এনে দেবেন? আমার আয়না একখানা ছিল, অনেক দিন হলো ভেঙে গিয়েছে। 16 বছর বয়সের সুশ্রী নবযৌবনা কিশোরীর আয়নার অভাব? তবে আয়নার সৃষ্টি হইয়াছে কাদের জন্যে? 1 সপ্তাহের মধ্যেই পূর্ণিয়া হইতে একখানা ভালো আয়না আনাইয়া তাহাকে পাঠাইয়া দিয়াছিলাম। গল্পকথন কালবৈশাখীর আসরের আজকের পর্বটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করে নেবেন, সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আবার আসবো অন্য একদিন অন্য আরেকটি পর্ব নিয়ে। ধন্যবাদ।